প্রিয়, কেমন আছো তুমি? ঢাকাতে আসার পর থেকে তোমার কথা খুব মনে পড়ছে। আমার মতো তোমারও কি আমার কথা মনে পড়ছে? দেশের অবস্থা খুব একটা ভালো না। শুনেছি উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা করা হবে, যা আমরা কখনোই মানব না। তোমার জন্য একটা তাঁতের শাড়ি কিনেছি। যখন আসবো তাঁতের শাড়িটি পরিয়ে তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। আজ আর লিখতে ভালো লাগছে না। ভালো থাকো। ইতি তোমার ভালোবাসার মানুষ, সৈকত। সৈকতের চিঠিটা পড়ে অঝরে কান্না করতে লাগলো ফাল্গুনী। তার মনে হচ্ছে তার ভালোবাসার মানুষটা যেন তার থেকে অনেক 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 দূরে সরে যাবে। কোনো এক অজানা শক্তি তাকে তার কাছ থেকে দূরে নিয়ে যাবে। সে যেন কোনো মতেই তার ভালোবাসার মানুষটাকে হারাতে চায় না। সে তার ভালোবাসার মানুষটাকে তার বুকে আগলিয়ে রাখতে চায়। কাঁপা কাঁপা হাতে সে চিঠির উত্তরটি লিখে রাখল। যথাক্রমে পরের দিন সকালে তা তার ছোট ভাইয়ের হাতে পাঠিয়ে দিল পোস্ট অফিসে। রবিউল, চিঠিটা পোস্ট করে আইছিস? হ আফা, পোস্ট করে আইছিস। হাই সাফা, তুমি সৈকত বড় অনেক ভালোবাসো তাই না? সেটা তো না জানলেও চলবো। কথাটা বলেই ফাল্গুনী ঘরে দৌড় দিল। আর এইদিকে সৈকত ও তার বন্ধুরা মিলে পরামর্শ করছে কিভাবে কি করা যায়। হঠাৎই রহিম বলল, চল সবাই মিলে মোতাকাব্বির ভাইয়ের কাছে যাই, সে নিশ্চয়ই কোনো পরামর্শ দিতে পারবে। শহীদ বলল, সে তো প্রায় 1 মাস ধরেই ঘর থেকে বের হয় না। আমি তাদের কথা শুনে বললাম, চল তাহলে আর দেরি না করে এখনই যাওয়াই ভালো। মোতাকাব্বের ভাই আমাদের দেখে বলল, কিরে চতুর্ভুজ, তোরা এখানে? মোতাকাব্বের ভাই কখনোই আমাদের চারজনকে আলাদা হতে দেখেননি, তাই সে আমাদেরকে চতুর্ভুজ বলে ডাকে। আমি তাদের কাউকে কিছু না বলতে দিয়ে নিজেই বললাম, আসলে মোতাকাব্বের ভাই, তুমি তো সবই জানো বর্তমান দেশের কি অবস্থা, তাই তোমার কাছে আসা। কি করব কিছুই বুঝতে পারছি না। আমরা কোনো মতেই চাই না আমাদের ভাষা উর্দু ভাষা হোক। আমরা চাই আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে সারাটি জীবন কাটিয়ে দিতে। ঠিকই বলেছিস। যে করেই হোক রাষ্ট্রীয় ভাষা বাংলাকেই চাই আমরা। ঠিক আছে, যা দেখ কি করা যায়। তবে সাবধানে থাকিস, চারদিক যেই উত্তপ্ত হয়ে আছে, কে জানে কখন কি হয়ে যায়। তারা সেখানে আরও কিছুক্ষণ বুদ্ধি পরামর্শ করে ছাত্রাবাসে চলে আসলো। সৈকত ছাত্রাবাসে ঢুকতেই তার বিছানার উপর একটি চিঠি দেখতে পেল। সে যেন এতক্ষণেই চিঠির অপেক্ষা করছিল। সে চিঠিটা দেখে যেন আকাশের চাঁদ হাতে পেল।
সে পরম যত্ন করে চিঠিটাকে তার বুকে জড়িয়ে নিল। তারপর তাতে ভালোবাসার পরশেকে চিঠিটা তার বুক পকেটে ঢুকিয়ে রাখল। পরের দিন হঠাৎই সৈকত ও তার বন্ধুরা খবর পেল ভাষা আন্দোলন করতে যেয়ে তাদেরই ছাত্র ভাই শহীদ হয়েছে। হঠাৎই এই কথা শুনে সৈকতের বুক মোচড় দিয়ে উঠল। সে আর সেখানে দেরি না করে বাড়ির পথে রওনা হয়ে গেল। সে গ্রামে ঢুকতেই চারিদিক থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। সে ছুটে গেল সেই দিকে। সে দেখতে পেল তার মা বাবা বোন সবাই মিলে পানির বালতি নিয়ে ছোটাছুটি করছে। চিৎকারটা আসছিল ফাল্গুনির বাড়ির ওই দিকটা থেকে, তাই সে ছুটে সেই দিকে গেল। সে ছুটে যেয়ে যা দেখল সে তা দেখার জন্য একদম প্রস্তুত ছিল না। সে দেখল তার ভালোবাসার মানুষ ফাল্গুনি আগুনে ঝলসে যাচ্ছে। সেই দৃশ্য যেন সহ্য করতে পারল না, তাই সে ছুটে যেতে লাগলো আগুনের দিকে। সে শুধু একবার তার চিঠিটার দিকে তাকিয়ে দেখল। সে মনে মনে ভাবল, চিঠি নিয়ে কি হবে যদি আমার প্রিয় মানুষটাই না থাকে এই পৃথিবীতে। সে আবারও দৌড় লাগাল। ফাল্গুনি চিৎকার করে বলতে লাগলো, সৈকত, তোমার এদিকে আমাদের দরকার নাই। তোমার জীবন তুমি নতুন করে সাজায় নাও। তোমার এদিকে আপনার দরকার নাই সৈকত। সৈকত, ফাল্গুনি এমনটা বলো না। তোমাকে ছাড়া একলা একলা বাঁচার কোনো মানেই হয় না। তুমি যে আমার ভালোবাসা। হয় আজ এই আগুনের হাত থেকে তোমাকে রক্ষা করব, নয়তোবা একসাথে দুজন শেষ হয়ে যাবে। দেখি আজ ভালোবাসা জিতে নাকি আগুন। এই বলেই সৈকত দৌড়ে আগুনে ঝাঁপ দিল, কিন্তু সে একবারও এর শেষ পরিণতিটা চিন্তা করেনি। সে কি আসলে বাঁচাতে পারবে তার ভালোবাসাকে, সেটা একবারও ভেবে দেখেনি সে। সৈকত আগুনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে সর্বনাশী আগুন সৈকতকেও গ্রাস করল। আগুনের লিলিহান শিখা সৈকত আর ওর ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ওর চিঠি সৈকত নিজেও পড়তে পারেনি, আর কোনো ইতিহাসের পাতায়ও এর কোনো উল্লেখ নেই। এভাবেই শেষ হয়ে গেল আরেকটি দেশপ্রেম, আরেকটি ভালোবাসা।